বিশ্বাস বাড়িতে কাজের লোক টেকে না বেশি দিন। তবে দোলা মাস কয়েক পার করেছে এঁটো বাসন মাজা আর ঘর দুয়ার মোছার ঠিকই কাজ। সকালে আনাজপাতি কেটে দরকার মতো শিল পেতে মশলা বেটে দিতে হয়। সপ্তাহে 3 দিন সাবান কাচা, বলতে নেই, মাইনে ভালোই দিচ্ছে। রঘুর মা জোগাড় করে দিল। অত শত ভেঙে বলেনি, শুধু একটু সজাগ সাবধান হয়ে কাজ করতে বলেছে। দোলার বড্ড দরকার ছিল কাজের। কচির বাপটা দিনকে দিন অমানুষ হয়ে উঠেছে। দিবারাত্রির মদ গাঁজা খেয়ে ফুটপাতের ধারে শুয়ে থাকে। দুবেলা ভাত জোটানোর দায়িত্ব দোলাকেই নিতে হবে। অত বাছাবাছির সুযোগ নেই। রঘুর মা বলে দিয়েছিল, বিশ্বাস বাড়ির একতলায় অনেক ঘর ভাড়াটে, তাদের সঙ্গে মেলামেশার দরকার নেই। অনেকে এটা সেটা বলে কাজে ভাঙচি দেয়। বিশ্বাস গিন্নি নাকি খিটখিটে ধরনের। তবে একটা ব্যাপারে সাবধান করে দিয়েছে, সূর্যি ডোবার পর বিশ্বাস বাড়িতে থাকার দরকার নেই। দোলার ঘরে কচি ছেলে রয়েছে, ও বাড়ির হাওয়া বাতাস নাকি ভালো না। দোলা অত সব জানতে চায়নি। মাসের শেষে মাইনেটুকু পেলেই তার হলো। পাটি পেতে খোশ গল্প করার মতো সময় তার নেই। কাজ করে বেলাবেলি চলে আসবে। কাজ শুরু করে দিল দোলা। গরমের মাস কটা নির্বিঘ্নে কাটলো। দুবেলা করে যেতে হয় ও বাড়িতে। বিকালের কাজ অল্প, আলো থাকতে থাকতে সেরে আসে। এঁটো বাসন কটা মাজতে বেশি সময় লাগে না তার। বিশ্বাসগিন্নি সুনীলা কলঘর থেকে গা ধুয়ে বেরিয়ে কাঁচা কাপড় পরতে না পরতে রান্নাঘরে ধোয়া বাসনপত্র উপুর করে ফেলে দোলা। সন্ধ্যের দিকে নিয়ম করে লোডশেডিং হয় বলে আসার আগে দুটো হারিকেন মুছে তেল ভরে রেখে আসতে হবে। আকাশের আলো মিলিয়ে যাওয়ার আগেই সে বেরিয়ে যায়। কর্তা সমীরণবাবু বাতে কাবু। ঘরের সামনে চওড়া দালানে পাতা ইজি চেয়ারেই দিনের বেশিরভাগ সময় কাটান। পাশে তেপায়া টেবিলে চশমা আর খবরের কাগজখানা থাকে। দোলা কাজ করতে করতে বার দুয়েক রান্নাঘর থেকে চা নিয়ে পৌঁছে দেয়। হাটবাজার করার আলাদা লোক আছে। দোলা ঘর দুয়ার মুছার আগেই সে থলি করে সব দিয়ে যায়। গিন্নিমা সুনীলা ঠিক কেমন এখনো বোঝেনি দোলা। হাতে এক কাড়ি তাগা বাঁধা, ধ্যাবড়া করে সিঁদুরের টিপ পরেন। ভিজে কোকড়া চুল খোলা থাকে সকালের দিকে। দোলা হাঁ করে দেখে এই বয়সে কত চুল মাথায়। ছোঁয়াছুঁই বাতিক আছে তার। আঁশ নিরামিষ ঠেকাঠেকি হলে খুব চেঁচামেচি করেন। মাটির তোলা উনুনে মাছ রান্না হয়। বেলার দিকে ঘুঁটে কয়লা সাজিয়ে সেটা ধরিয়ে দেয় দোলা। ততক্ষণে গ্যাসের উনুনে নিরামিষ রান্না অনেকখানি এগিয়ে ফেলেন সুনীলা। দাদাবাবুরও বয়স হয়েছে, কানের উপর পাকা চুল। ঘর থেকে তেমন বেরোয় না, মাঝে মাঝে আপিস যায়। ঘর ঝাড় দিতে গিয়ে দেখেছে দোলা খাটে শুয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে আপন মনে কী সব বিড়বিড় করছে দাদাবাবু। কথা বলার সাহস হয়নি কোনো দিন। একদিন অসাবধানে ঝাঁটা লেগে খাটের নিচে রাখা এঁটো কাপডিশ পড়ে গেছিল। সেই আওয়াজে ধর্মড় করে উঠে বসলো দাদাবাবু। পাগলের মতো বলতে লাগলো, জয়া নাকি? আবার এসেছো? কতবার বলেছি আর আসবে না এখানে। হাতের ঝাঁটা ফেলে ভয়ে দৌড়ে পালিয়ে এসেছিল দোলা। সুনীলা তখন রান্নাঘরে দই পাচ্ছিলেন। চমকে গিয়ে খানিকটা গরম দুধ পড়ল হাতের উপর। রেগে গিয়ে খেকিয়ে উঠলেন বিশ্বাসগিন্নি, দিনের আলোয় ভূত দেখলে নাকি? দাদাবাবু জয়া নামের কাকে কী সব যেন বলছে। আর তো কেউ নেই ঘরে। সুনীলা কেমন যেন চুপসে গেলেন। আমতা আমতা করে জানতে চাইলেন খোকা আর কিছু বলেছে কিনা। দোলার বুকটা কেমন ধড়ফড় করছে তখনও। সুনীলা নরম গলায় বললেন, জলজন্ত মেয়েটা দুম করে চলে গেল। খোকার মন ভালো নেই, এখনো ভুলতে পারেনি। মাঝে মাঝে ঘুম আসে না রাতে, ওষুধ খেতে হয় তখন। সকালেও ঘোর কাটে না। স্বপ্ন টপ্ন দেখে হাবিজাবি বলেছে, অত কান দেওয়ার দরকার নেই। দাদাবাবুর কথাগুলো যেন কেমন। দোলা ঠিক মেলাতে পারল না সুনীলার সাথে। ও বাড়িতে তো বৌদির কোনো ছবি নেই। মনে মনে ভাবলে দোলা, আরেকটা বিয়ে দিলে পারতো দাদাবাবুর। বয়স হয়েছে ঠিকই, তবু মেয়ের অভাব তো নেই। বিশ্বাসদের ঘর দুয়ার দেখে বোঝা যায় পয়সা কড়ি আছে। তবে যে মাস কয়েক এ বাড়িতে কাজে ঢুকেছে কোনো আত্মীয় স্বজন কাউকে দেখেনি। কেউ আসেও না, এরাও কোথাও যায় না। শুধু মাসের গোড়ার দিকে একতলার ভাড়াটেরা কেউ কেউ এসে টাকা দিয়ে যায় সিঁড়ির মুখে দাঁড়িয়ে। কার্তিক মাস, সেদিন একটু শিরশিরে হাওয়া দিচ্ছে। ভালো রোদ উঠেছে দেখে সুনীলা একবার ছাদে যেতে বললেন দোলাকে। কর্তাবাবুর ঘাড়ে ব্যথা হয়েছে, 2-4 দিন বালিশ রোদে পড়লে ঠিক হয়ে যাবে। আগে কোনো দিন ছাদে ওঠেনি দোলা, দরকারই হয়নি। সিঁড়ির ওপারের ধাপগুলোই ধুলো ভর্তি, কতকাল কেউ ওঠে না। চাবি দিয়ে তালা খুলে ছাদে এলো দোলা। মাদুর পেতে তার ওপর বালিশ সাজিয়ে দিল দোলা। ঘুরে ঘুরে দেখলো চারপাশ।
চিলেকোঠার রঙিন কাচের দরজায় মরচে পড়া তালা ঝুলছে, কিছু ভাঙা কাচ। সেখান দিয়ে ভেতরটা দেখল, ঘরের দেয়াল কালো হয়ে আছে, ওদিকে জানলাতেও রঙিন কাজ, সেখান দিয়ে ভরপুর আলো ঢুকছে। ঘরের মাঝখানে ভাঙাচোরা জিনিস স্তূপ হয়ে আছে। দোলা ভেবে পেল না, এমন সুন্দর ঘরটাকে গুদাম করে রেখেছে এরা। এবারে রকম সকমই কেমন ধারা। ন্যাড়া ছাদ, পশ্চিম দিকটায় নর্দমার মুখে শ্যাওলা জমে ঝাঁকড়া ডুমুর গাছ হয়েছে। নির্ঘাত পাশের ফাটা পাঁচিলে শেকড় চলে গেছে। চারদিকে গায়ে গা লাগানো বাড়ি, অনায়াসে ডিঙিয়ে আসা যায়। দোলা ওদিকে একবার দেখতে গেল, বালিশে রোদ পড়েছে কিনা। কেমন বড় ছাদ, শুধু শুধু এরা নিচের দালানে ভেজা জামা কাপড় মেলে, শুকোয় না চট করে, কেমন ভ্যাবসা বোটকা গন্ধ হয়ে থাকে বাড়িতে। দোলা ঠিক করলো এবার থেকে ছাদেই ভেজা কাপড় মেলে দিয়ে যাবে, আবার বিকেলে বাসন মাজার আগে তুলে নিয়ে গেলেই হলো। নিচে মেলা কাজ বাকি। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দেখলো ওই পশ্চিম দিকে চিলেকোঠার পাশে একটা বউ খোলা চুলে দাঁড়িয়ে আছে। নির্ঘাত পাশের বাড়িতে থাকে, চুল শুকাতে এসেছে। দোলা মনে মনে হাসল, নিচে গিন্নিমা জানে না বোধহয়, নইলে এক্ষুনি ঝগড়া করতে আসতো। দোতলায় নামতে নামতে শুনতে পেল দাদাবাবু আবার চেঁচাচ্ছে, জয়া, জয়া, আজকেও এসেছো? সুনীলা খাটে বসে আছেন পায়ের দিক করে। দোলাকে দেখতে পেয়ে ডাকলেন, ধূপধাপ করে হাঁটছিলে ছাদে? দাদাবাবুর শরীর খারাপ তো জানিস। দোলা মাথা নামিয়ে চুপ করে রইল। মনে মনে কিছুতেই বুঝতে পারল না, দাদাবাবুর ঘরের উপরে জায়গায় তো সে যায়নি, ওই বউটাই হাঁটছিল বোধহয়। সে আওয়াজ নিচে আসে। কাজে কমে তারপর বেলা গড়িয়ে গেছে। সুনীলা ডেকে বলে দিলেন, বিকেলে একটু আগে আসতে, ছাদের থেকে বালিশ আনতে হবে। দোলা এইবারে কলকল করে বলল, হ্যাঁ গো, তোমাদের অত বড় ছাদ, এবার থেকে ভিজে জামা কাপড় ওখানেই শুকোতে দিলে হয়, আমি বিকেলে নামিয়ে আনবো। সুনীলা ঠান্ডা গলায় জানালেন, খুব দরকার না হলে ছাদে ওঠা হয় না। কত সুন্দর কাচের দরজা দেওয়া চিলেকোঠা তোমাদের। ওটা ঠাকুর ঘর ছিল, একবার প্রদীপ থেকে আগুন লাগে, তারপর থেকে আর ব্যবহার হয় না। তাই দেখলাম ঘরের দেয়ালে কালো কালো দাগ। সুনীলা হঠাৎ কেমন রেগে গেলেন, এত খোঁজ নিতে কে বলেছে? 2-4 দিন বালিশ রোদ্দুরে দিলেই কাজ হবে, তারপর আর ছাদে যাওয়ার দরকার নেই। দোলা থতমত খেয়ে চুপ করে গেল, তবে বুঝল বিশ্বাসকে নিয়ে কিছু একটা এড়িয়ে যেতে চাইছেন। বিকেলে সেদিন আলো থাকতে থাকতে বালিশ নামিয়ে চলে এলো। পাশের বাড়ির ছাদের ওপর একজনকে দেখলো আচারের শিশিগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে। তার সঙ্গে ডেকে দুটো কথা বলার উপায় নেই। চিলেকোঠার পাশটায় কেউ নেই এখন। সেই বউটা বোধহয় সকালেই আসে এদিকে, কাল দেখা হবে, কথা বলবে তখন। পরদিন মেঘলা ছিল, ছাদে যায়নি দোলা। সেদিন বোধহয় বিশ্বাস বাড়িতে কোনো পুজো টুজো আছে। সবই কেমন চুপচাপ, লুকিয়ে চুরিয়ে। দাদার শরীর নাকি খুব খারাপ, গুরুদেব বলেছেন হোম করতে হবে বাড়িতে। দোলা ঘর দুয়ার মুছে দিল তাড়াতাড়ি। সুনীলার কাছে জানতে চাইল আনাজপাতি কি কাটা হবে। আজ আর আশের বালাই নেই, উনুন ধরাতে হবে না। সুনীলা তাড়াতাড়ি করছেন, হোম মিটলে খিচুড়ি হবে, তার আগে আগুনও জ্বলবে না বাড়িতে। দোলাকে তাড়াতাড়ি বার করতে পারলে যেন বাঁচেন। বললেন, ওবেলা তাড়াতাড়ি আসিস, প্রসাদ নিয়ে যাবি। সেদিন একতলার ডান দিকের বুড়ি মাসিমা দোলাকে হাতছানি দিয়ে ডাকলেন। রোজই দেখা হয়, কিন্তু ডাকেন না কোনো দিন। জানতে চাইলেন ওপরের কদিন ধরে চেঁচামেচি হচ্ছে, ছেলেটার শরীর খারাপ কিনা। দোলা হু হা করল। মাসিমা গজগজ করতে করতে বলছিলেন, হবে না কেন, শাস্তি ওদের পেতেই হবে। প্রথম বউটা প্রদীপের আগুনে পুড়ে গেল, পরের জন ছাদ থেকে কি করে যেন পড়ে গেল, ভালো করে শ্রাদ্ধ শান্তিটুকু করলো না। বেঁচে থাকতে 2 নম্বর বউটাকে খুব কষ্ট দিয়েছে, না বলে পাগল ছেলের বিয়ে দেওয়া। মেয়েটা মনের কষ্টেই মরে গেল, নিচে নামতে দিত না, পাশে আমাদের সঙ্গে দুটো কথা বলে। দোলার বুকের ভিতর কেমন ঢিপ ঢিপ করছিল। মাসিমা জোর দিয়ে বললেন, ও মেয়ে, তুমি নতুন এসেছো, কিচ্ছু জানো না। বিশ্বাস গিন্নি খাবার দিলে নেবে না, ওরা তুকতাক করে। ছেলেটার মাথায় অসুখ, ডাক্তার বুদ্ধি না দেখিয়ে মাদুলি জল পড়ে দিলে রোগ সারবে। নতুন বিয়ের সঙ্গে রোজে ঝামেলা, সে মেয়ে কখনো থাকতে পারে? অভাগী একেবারেই চলে গেল। প্রথম জন তো 1 বছর পার করেনি, পরের জন তাও 2-4 বছর কোনো ক্রমে ছিল। বাপ মা মরা গরিবের মেয়ে, বিয়ে দিয়ে দাদা বৌদি আর এ মুখও হলো না। মাসিমা গড়গড় করে বলেই যাচ্ছিলেন, অপেক্ষা করছিলেন যেন দোলাকে সব বলতে পেরে তবে শান্তি। মনে মনে খুব ভয় পেয়ে গেল দোলা। রঘুর মা সব জানে নিশ্চয়ই, সেই জন্যই সাবধান করে দিয়েছে। বিশ্বাসের লোক তো ভালো নয় তাহলে। এ বাড়িতে কাজ করবে কি করে কে জানে।
গিন্নিমা চিলেকোঠায় আগুন লেগেছে বললেন, কিন্তু সে আগুনে যে এক বৌদি পুড়ে মারা গেছে সে কথা চেপে গেলেন বেমালুম। দোলার মনে কেমন খসখস করতে লাগলো। এদের মনে মনে পাপ আছে নিশ্চয়ই, তাই দাদাবাবু অমন ভুলভাল বকে, অকারণে ভয় পায়। সেদিন বেলাবেলি চলে গেল দোলা। গিন্নিমা তখনও লাল পেড়ে শাড়ি পরে, কপালে ধ্যাবড়া করে সিঁদুর। দোলাকে দেখে একগাল হেসে মাথায় জবা ফুল ছুঁয়ে হেসে বললেন, খুব ভালো পুজো হয়েছে, এবারে বোধহয় বিপদ কেটে যাবে খোকার। কুনজর পড়েছিল ওর ওপর, গুরুদেব সব দোষ কাটিয়ে গেছেন। দোলা মনে মনে কুঁকড়ে আছে। সুনীলা হেসে হেসে বললেন, একটা কাজ করতে হবে তোকে। গুরুদেব প্রসাদ রেখে গেছেন, সেটা থালায় করে ছাদে দিতে হবে, কাক পাখি খাবে, নইলে নাকি পুজোর ফল ফলবে না। অন্য সময় হলে দোলা আপত্তি করতো না, কিন্তু সেদিন সকালেই নিচে মাসিমার কাছে এসব শোনাতে কেমন গা ছমছম করছে যেন। নিতান্তই যেতে হবে বলে গেল। সেদিন ছাদ ফাঁকা, শুধু প্রসাদের থালাটা মেঝেতে রাখতে গিয়ে দেখল চিলেকোঠার ঘরটায় আগুন রাঙা আলো যেন উপচে পড়ছে। দোলার বুকের ভেতরটা কেমন করছে। পশ্চিমে আজ কমলা আলো রয়েছে ঠিকই, কিন্তু ভাঙা কাচের জানলা দিয়ে অত আলো ঢোকে ঘরে? কে জানে বাবা। কোনো কাক তো আসছে না আজ। গিন্নিমা বলে দিয়েছেন কাক প্রসাদে মুখ দেবে, সেটা দেখে নামতে। কতক্ষণ দাঁড়াতে হবে কে জানে। এখনও ভরপুর আলো আছে ছাদে। এটা সেটা ভাবতে ভাবতেই দেখলো পশ্চিমের ডুমুর গাছের পাশে সেই বউটা দাঁড়িয়ে। আশ্চর্য, কালকে ডুরে কাটা এই শাড়িটাই পরে। দোলার পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কাউকে তো যেতে দেখেনি সামনে দিয়ে। ওই বউটা ওখানে গেল কি করে? সেদিন বালিশ তুলে আনার সময় ঝুঁকে দেখে এসেছে দোলা, ওদিক দিয়ে আসার জায়গা নেই, পাশের বাড়ির ছাদ অনেকটা দূরে। দোলার পায়ে যেন আঠা লাগিয়ে দিয়েছে কেউ। মনে মনে বললে, তুমি যেই হও আমি কিছু জানি না গো। পাশে খসমাস শুনে চমকে পিছনে তাকালো দোলা। দুটো কাক খাবারে মুখ দিয়েছে ততক্ষণে। তারপরে আর দাঁড়ায়নি দোলা। চাবি দেওয়া হলো না দরজায়। পড়ি কি মরি করে নেমে এলো দোতলায়। সুনীলা সিঁড়ির মুখে দাঁড়িয়েছিলেন, জানতে চাইলেন, কিরে কাক নেমেছে তো? দোলার বুকটা ধকধক করছে তখনও। কোনো রকমে বলল, ছাদে একজন দাঁড়িয়ে আছে। সুনীলা আমতা আমতা করে কিছু বলতে গেলেন। দোলা আর কোনো উত্তরের অপেক্ষা করল না, দুদ্দার করে নেমে চলে গেল। রাস্তায় নেমে ঠিক করলো এ বাড়িতে আর নয়, মাইনে চলেই যাক। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।